নববর্ষে বেড়েছে পোশাক, মিষ্টি, ইলিশ বিক্রি, জমেছে গ্রামীণ মেলা, অর্থনীতির আকার 20,000 কোটি ছাড়ানোর আশা। দুই কিস্তির অর্থ পেতে ডলারের দর হতে হবে বাজার ভিত্তিক, আইএমএফের চাপ, জুনের মধ্যে করার লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের। ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা, সুদ বাজার ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরুতেই নববর্ষের শুভেচ্ছা, আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পয়লা বৈশাখ ঘিরে চাঙা হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বিক্রি বেড়েছে পোশাক, মিষ্টি, ইলিশ মাছের, জমে উঠেছে গ্রামীণ মেলাও। বৈশাখী ভাতা যোগ করেছে বাড়তি আনন্দ। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকার 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন অর্থনীতিবিদরা। এবার ঈদের পর বাংলা নববর্ষ হওয়ায় ভালো লেনদেনের প্রত্যাশা ব্যবসায়ীদের। বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরই বাড়ছে এর ব্যাপকতা। এ উৎসবের রয়েছে আলাদা অর্থনৈতিক গুরুত্ব। নানা আয়োজনে সাজানো পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ পোশাক। বৈশাখী আঙ্গিকে নানা ডিজাইনের পোশাকের বিক্রি বেড়েছে ফ্যাশন হাউসগুলোতে। ক্রেতা আকর্ষণে দেয়া হয়েছে নানা অফারও। চাঙ্গা ফুলের বাজারও। ফেব্রুয়ারি মাসের পর এ সময় ফুলের বেচা বিক্রি বেশি। নববর্ষ উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা ঘিরে জমজমাট কারুশিল্পের বাজারও। দাম বেশি হলেও ইলিশের বাজারও সরগরম। স্বর্ণ অলংকারের বিক্রি বাড়ার পাশাপাশি মিষ্টির দোকানেও থাকে আলাদা আয়োজন। গত কয়েক বছর রোজার মধ্যে পহেলা বৈশাখ হওয়ায় সামগ্রিক আয়োজনের ছেদ পড়ে, তাই এবার লেনদেন ভালো হওয়ার আশা ব্যবসায়ীদের। কয়েকটা বছর আমাদের ব্যবসার একটু হতাশাজনক ছিল, তো আমরা আশা করছি এইবার যেহেতু একটু আপনার সব দিক থেকেই পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো আছে, আমরা আশাবাদী যে আমাদের হয়তো বেচা বিক্রিটা একটু ভালো হবে। অর্থনীতিবিদরা বলছেন হালখাতার সংস্কৃতি চাঙ্গা করে গ্রামীণ অর্থনীতিকে। উৎসব উপলক্ষে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সব মিলিয়ে বৈশাখের অর্থনীতির আকারও বাড়ছে। বিনিয়োগের আকারটা কিন্তু বা পরিসরটা কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন, এবং যেহেতু প্রেক্ষাপটটাও ভিন্ন এবং সবার যেহেতু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি যে এই বারকার অর্থনীতির আকারটা বড় হবে এবং সেটা হয়তো 10-15 হাজার কোটি টাকা না হয়ে 20,000 কোটি টাকা সমান হতে পারে। এ উৎসবকে কেন্দ্র করে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সব প্রতিষ্ঠানে ভাতা দেওয়া হলে বৈশাখী অর্থনীতির ব্যাপ্তি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। পয়লা বৈশাখ বা নববর্ষের যে উদযাপন, এটা কিন্তু সর্বজনীন উৎসব। তো সেই উদযাপনের অর্থনৈতিক গুরুত্ব আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ একটা ভালো বিষয়ের জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে দর্শকদেরকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি। পয়লা বৈশাখের অথবা আপনার বাংলা বর্ষের যে দিনটা শুরু হলো, এটাকে কেন্দ্র করে যে আমরা নববর্ষ যে উদযাপন, এটা আসলে আমি যদি একটু হিস্টোরিক্যাল বিষয়টা আমি আপনাকে মানে খুব সংক্ষেপে বলি, সেটা দেখেন যে পয়লা বৈশাখটা কেন হলো। এটার ব্যাকগ্রাউন্ডে ছিল কিন্তু খাজনা আদায়। এটার ব্যাকগ্রাউন্ডে ছিল কিন্তু অর্থনীতির কর্মকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু সম্রাট আকবর আমির ফতেউল্লাহ সিরাজীকে বলেছিল তুমি একটা বর্ষপঞ্জি করো। বর্ষপঞ্জি কেন করতে বলেছিল? যে কৃষকদেরকে খাজনা দিতে সমস্যা হচ্ছে, কৃষকরা কবে খাজনা দিবে। তো সম্রাট আকবর কিন্তু ঘোষণা দিয়েছিল যে চৈত্র মাসের শেষ দিনে কৃষকরা খাজনা দিবে, পরের দিন আমাদের পয়লা বৈশাখ আমাদের উদযাপন করা হবে, তখন আমাদের হালখাতা হবে, তখন পুরাতন হিসাব নিকাশ ঝেড়ে ফেলে নতুন হিসাব নিকাশে আমরা রূপান্তর করব। তাহলে পয়লা বৈশাখের যে উদযাপনটা কিন্তু আসলে আমার অর্থনীতির ভিত্তি থেকে কিন্তু আমার শুরু হয়েছে। খাজনা আদায়, কৃষকদের ফসল থেকে যে খাজনা আদায়, এটা শুরু হয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে প্রথম কিন্তু এটা নাম ছিল, ওই বর্ষের নাম ছিল কিন্তু ফসলি সন, পরবর্তী কিন্তু বঙ্গাব্দ হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমি যদি বাংলাদেশের প্রসঙ্গে বলি যে অর্থনীতি যে চাঙ্গা, যে গ্রামীণ অর্থনীতি কিন্তু দিনে দিনে চাঙ্গা হচ্ছে। গ্রামীণ অর্থনীতিতে
গ্রামগঞ্জে কিন্তু উদ্যোক্তা বাড়ছে। বাংলাদেশের বাংলাদেশের কনটেক্সটে কিন্তু উদ্যোক্তা বাড়ানো কিন্তু অনেক কঠিন। বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গে যদি আমি বলি, উদ্যোক্তা বাড়ানো খুবই কঠিন। উদ্যোক্তা বাড়ছে এই বৈশাখকে কেন্দ্র করে। এবং এটা কিন্তু আমাদের দুইটা ধর্মীয় যে উৎসব আছে, পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা, এই দুইটার পরেই কিন্তু পয়লা বৈশাখের অবস্থান নিয়েছে। এবং সেখানে পোশাক আপনার পোশাক পরিচ্ছদ কেনাকাটা থেকে শুরু করে এখানে যে মিষ্টির দোকানের যে একটা বাণিজ্য, এখানে যে স্বর্ণ দোকানের যে একটা বাণিজ্য, এখানে যে আপনার ছোট ছোট যে কুটির শিল্পগুলো আছে তাদেরকে তাদের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে কিন্তু একটা বড় ধরনের একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে সে কিন্তু একটা রূপ নিয়েছে। এবং এটা 20,000 কোটি 25,000 কোটি একটা টার্ন ওভার হচ্ছে প্রতিদিন। তবে আমি বলবো একটা বিষয়, যে পয়লা বৈশাখের যে লেনদেন, সেই লেনদেনটাকে আসলে মানে আনুষ্ঠানিক খাতে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে আমার কাছে ভালো হবে। আমার কাছে একটা পরামর্শ থাকবে যে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের যে টাকাগুলো, সেই টাকাগুলো গ্রামীণ অর্থনীতিতে যে লেনদেন হচ্ছে, সেই টাকাগুলো ব্যাংকিং চ্যানেলে আসতেছে কিনা, আনুষ্ঠানিক খাতে সেটা যাচ্ছে কিনা, না না মহাজনদের কাছে যাচ্ছে কিনা। কারণ অনেকে কিন্তু আসলে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী যেটা করে, প্রান্তিক জনগোষ্ঠী যেটা করে, পয়লা বৈশাখের যে পণ্যগুলো তারা উৎপাদন করে পয়লা বৈশাখে বিক্রি করার জন্য, সেই পণ্যের উৎপাদন করার টাকাটা কিন্তু মহাজনদের কাছ থেকে নেয় চড়া সুদে কিন্তু এই টাকাটা নেয়। এই টাকাটা যদি ব্যাংক ব্যবস্থা থেকে যদি তারা পায়, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পয়লা বৈশাখের অর্থনীতিটা আরো বেশি চাঙ্গা হবে, গ্রামীণ অর্থনীতি আরো বেশি চাঙ্গা হবে, আরো বেশি উদ্যোক্তা তৈরি হবে। আমি একটা পরামর্শ দিব যে বাংলাদেশ ব্যাংক যেন এই বিষয়ে সচেতন থাকে, যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যম দিয়ে পয়লা বৈশাখে যারা পণ্য উৎপাদন করবে, ছোট ছোট পণ্য, সেটা এসএমইর আন্ডারে হোক, সেটা এসএমইর আন্ডারে হোক, মানে যে কোনো পণ্য উৎপাদন করার জন্য ব্যাংকিং চ্যানেলের সাথে তারা ছোট ছোট লোনের সাথে যেন তারা হয় এবং বিনা সুদের জন্য তারা এই লোনটা পায়। তাহলে আমার গ্রামীণ অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। এই জনাব মাজেদুল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলা বর্ষবরণে দেশের বিভিন্ন স্থানে চলছে বৈশাখী মেলা সহ নানা বর্ণিল আয়োজন, যেখানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা, ভিড় জমিয়েছেন ক্রেতারাও। মেলা ছাড়াও কাবাডি, লাঠি খেলা সহ নানা আয়োজন করা দেশের বিভিন্ন জেলায়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসেছে লোকজ মেলা। গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে অর্ধশতাধিক দোকান। শিশুদের বিনোদনে রাখা হয়েছে নাগরদোলা সহ নানা আয়োজন। ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। তো আমার খুব আনন্দ লাগতেছে, কখনো দেখি নাই, মা বাবার সাথে ছোটবেলা আসছি, হয়তো ওটা মনে নাই, বাট আজকে আসছি, মেলা টেলা দেখতেছি, ঘুরছি, কিনছি। খুবই ভালো লাগতেছে এবং খুবই উৎসবমুখর পরিবেশে মেলাটা হচ্ছে। চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে গ্রামীণ মেলায় ভিড় করেছেন শিশুসহ নানা বয়সী মানুষ। মেলায় মাটির তৈরির পণ্য বেচাকেনা হচ্ছে বেশি। নওগাঁয় গ্রামীণ মেলার পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। নানা কসরতে খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে লাঠিয়ালরা। এখানে লাঠি খেলা আছে, বিভিন্ন ধরনের অনেক রকম খেলা আছে। অনেকদিন পরে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা আনন্দ অনুযায়ী উপভোগ করতেছি। বাংলা নববর্ষকে বরণে চট্টগ্রামের সিআরবিতে আয়োজন করা হয় কাবাডি খেলা। খেলা দেখতে মাঠের চারপাশে জড়ো হন হাজারো মানুষ। অন্যান্য অনেকগুলো খেলা দেখতে যাই, তার ভিড়ে কাবাডি তো হারিয়ে গেছে। জাতীয় খেলা হিসেবে এটা যে আজকে পহেলা বৈশাখ আমাদের জাতীয় উৎসব, সেই সাথে জাতীয় খেলার এই যে টুর্নামেন্ট এখানে আয়োজন হয়েছে, আমার বাচ্চা তো অসম্ভব খুশি। নববর্ষ উদযাপন পরিষদ আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের এই সুন্দর আয়োজনটাকে, এই খেলাটিকে আমরা আরো বেশি প্রচার এবং প্রসার করার জন্য আমরা এই খেলাটাকে সংযুক্ত করেছি। সিলেটের সারদা হল প্রাঙ্গণে আয়োজন করা হয় বৈশাখী মেলার। সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির তৈরি খেলনা, খাবার সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আমার এখানে আমের জুস, তারপরে তুকমার শরবত, যত ধরনের আচার আছে, খেজুরের আচার, খেজুর আচার থেকে বড়ির আচার, সব ধরনের আচার। হবিগঞ্জে জেলা প্রশাসন আয়োজন করে লাঠি খেলা। ঢোলের তালে তালে নানা কসরত প্রদর্শন করেন লাঠিয়ালরা। এছাড়া মানিকগঞ্জ, শেরপুর সহ বিভিন্ন জেলায় গ্রামীণ খেলা সহ নানা আয়োজন করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন।
আলামিন, বরিশালে বৈশাখী মেলা উপলক্ষে কি আয়োজন রয়েছেন? সেখানে দর্শক ক্রেতাদের ভিড় কেমন? জি দেখুন, বরিশালের যে মেলা, বৈশাখী মেলা, সেই বিকেলের যে পরশ, সেই পরশ কিন্তু ইতিমধ্যে লেগেছে এবং বৈশাখী মেলায় কিন্তু মানুষের ঢল নেমেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বরিশালের বৈশাখী মেলার যে, এখন আমি রয়েছি বরিশাল ব্লেস পার্ক মাঠে, যেখানে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 7 দিন ব্যাপী এই মেলাটি চলবে এবং এখানে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে মেলার। আমি তো জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু দুপুরের পর থেকে এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কিন্তু আসলে রাস্তায় মানুষের সংখ্যাও কম ছিল, মানুষের যাতায়াত কম ছিল। এরপর কিন্তু আসলে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ ঘরের বাইরে বের হয়েছেন, নতুন নতুন পোশাক পরে কিন্তু তারা বাইরে বের হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে মেলার মাঠে চলে এসেছেন। বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা গেছেন। এখানে কিন্তু শিশুদেরকে নিয়ে তারা এসে মেলার মাঠে এসেছেন। তারা বিভিন্ন রকমের যে মেলার যে পণ্য সামগ্রী রয়েছে, বিশেষ করে মাটির যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে গ্রামীণ যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে শিশুদের কাছে তুলে ধরতে কিন্তু আসলে তারা এই মেলার মাঠে এসেছেন এবং শিশুদেরকে কিন্তু মাটির জিনিসপত্র তারা কিনে দিচ্ছেন। আমরা দেখেছি যে মাটির ব্যাংক কিনছেন, মাটির বিভিন্ন রকমের থালা কিনছেন, মাটির বিভিন্ন রকম পুতুল পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু তারা কিনছেন। এছাড়া কিন্তু আসলে শিশুদের বেশ খেলনার আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু খেলনা পাওয়া যাচ্ছে এবং খুব অল্প টাকার ভিতরে কিন্তু তারা এই খেলনাগুলো ক্রয় করতে পারছেন, যার ফলে কিন্তু শিশুরাও খুশি, অভিভাবকরা খুশি। এর পাশাপাশি আমি যেটা জানিয়ে রাখি যে আসলে বরিশালের প্রতি বছর কিন্তু বরিশালের বিএম স্কুল মাঠে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবছর বরিশাল ব্লেস পার্ক মাঠে এই 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় কিন্তু প্রায় 30 থেকে 40টি স্টল এখন পর্যন্ত কিন্তু চালু হয়েছে। এরপরে কিন্তু আরো বেশ কিছু স্টল আমরা দেখেছি যেগুলো কিন্তু আসলে চালু করা হবে। এর বাইরে রয়েছে নাগরদোলা, এরপর আমরা দেখেছি যে নৌকার দোলা, বিভিন্ন রকমের খেলনার কিন্তু আয়োজন করা হয়েছে, যেখানে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ সেখানে কিন্তু আসলে তাদের যে বিনোদনের যে জায়গাটি সেটি কিন্তু তুলে নিয়েছেন। আর সাধারণ মানুষ তারা বলছেন, যারা মেলায় আসছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বৈশাখী মেলায় যে আনন্দ, সেই আনন্দটা মানুষের সাধারণ শিশুদের মধ্যে তুলে ধরার জন্যই কিন্তু আজকে এই আয়োজনে তারা এখানে সামিল হয়েছেন এবং আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু মানুষ সামনের দিকে এগোচ্ছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডলারের দাম দ্রুত বাজারের ওপর ছেড়ে দিতে বাংলাদেশ ব্যাংককে চাপ দিচ্ছে দাতা সংস্থা IMF। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এখনই নয়, আগামী জুন নাগাদ ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন রেমিট্যান্স ও রিজার্ভের প্রবৃদ্ধি বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে হবে। গত কয়েক মাস ধরেই ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 121 টাকায় স্থির রয়েছে। অন্যদিকে খোলা বাজারেও ডলারের দর এর আশেপাশে। ব্যাংকিং চ্যানেলে এ দর স্থির থাকায় দাতা সংস্থা IMF মনে করছে বিনিময় হার পুরোটা বাজারমুখী হয়নি। এমন অবস্থায় IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে কঠোর হয়ে পড়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। ডলারের দর পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে শর্ত তাদের, যদিও দাম এখনই পুরোপুরি বাজার ব্যবস্থার ওপর ছাড়তে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। এক্সচেঞ্জ রিজার্ভটা যদি আমরা স্যাটিসফ্যাক্টরি লেভেলে রাখতে পারি, আমরা এক্সচেঞ্জ লেভেল রেটটাকেও বাজার ভিত্তিক করতে সক্ষম হব। সেই পর্যায়ে আগাচ্ছি। তবে সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি, তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না। কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। দীর্ঘ সময় পর ডলারের বাজার অনেকটা স্থিতিশীল হলেও IMF এর চাপে কোন পদ্ধতিতে আগাতে হবে তা নিয়ে শঙ্কা ব্যাংকারদের। তারা বলছেন দাতা সংস্থার পরামর্শ আমলে নিলে আবারও অস্থির হতে পারে ডলারের বাজার। ওভারঅল সিনারিও ডেফিনেটলি ইমপ্রুভ হচ্ছে। এখন আমরা যেটা জানতে পারছি যে IMF-এর একটা প্রেশার আছে, বিশেষ করে এই ডিসবার্সমেন্টগুলোকে, দুটো ডিসবার্সমেন্ট যেটা এখন পেন্ডিং আছে, এটাকে নিয়ে যে তারা চাচ্ছে যে এটাকে মার্কেটটাকে ফ্লোট করে দেওয়ার জন্য। এখন ডেফিনেটলি মার্কেট ফ্লোট করতে গেলে একটা রিস্ক কিন্তু থেকেই যায়। এই সময়ের মধ্যেই তো আমাকে এই বাজার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে রিফর্মগুলো, এগুলো চূড়ান্ত করা দরকার। আজকে বাজার দর বাজারে ছেড়ে দিলে হয়তো দাম কমেও যেতে পারে। তবে ডলারের দাম বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে অনেকের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়িক প্রতিনিধি ও ভোজ্য তেল মিল মালিক সমিতির সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে রোববার সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা দেন ভোজ্য তেল মিল মালিকরা। যদিও বাজারজাতকারী কোম্পানিগুলো বলছে নতুন দরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে 6 ও 8 এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বাণিজ্য উপদেষ্টা প্রতি লিটার সয়াবিন তেলের দাম 190 টাকার নিচে নির্ধারণের পক্ষে। বৈঠকে দর কষাকষি হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। পাশাপাশি প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন শুধু ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন এই 4 মুদ্রায় প্রবাসীদের হিসাব খোলার সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রবাসীরা ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বিদেশি মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি পিএফসি হিসাব এবং নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট এনএফসিডি হিসাবও খুলতে পারবেন। এদিকে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল পরিশোধযোগ্য না হলে সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে জানাতে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত এ ধরনের বিলগুলো পরিশোধে তদারকি বাড়াতে এই উদ্যোগ। প্রজ্ঞাপনে বলা হয়, আমদানির বিপরীতে বিল মূল্য যথাসময়ে পরিশোধিত না হলে বৈদেশিক বাণিজ্যের ব্যয় বেড়ে যায়। ফলে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল পরিশোধ দ্রুত নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ বৈদেশিক বা স্থানীয় স্বীকৃত বিলগুলো পর্যালোচনা করে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া ব্যাংকের যেসব শাখায় এই বিলের পরিমাণ বেশি সেগুলোতে বিশেষ পরিবীক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। মামলাধীন কোনো বিল পরিশোধযোগ্য না হলে তা সরবরাহকারীর ব্যাংককে জানাতে হবে। শুল্কারোপকে কেন্দ্র করে বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ দিন দিন আরও প্রকট হচ্ছে। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শুল্কের বাইরে রাখা ইলেকট্রনিক পণ্যগুলোকে আলাদা বিভাগে শুল্কের আওতায় আনা হবে বলে জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী। চলতি বছরের শুরুতে চীনের পণ্যে 20% শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলে তার সঙ্গে নতুন করে আরও 125% শুল্ক যুক্ত করেন তিনি। এতে চীনের উপর আরোপিত মোট মার্কিন শুল্কারোপের পরিমাণ বেড়ে হয় 145%। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করে বেইজিং। এই অবস্থায় গত শুক্রবার স্মার্টফোন, কম্পিউটার, মেমোরি চিপ সহ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যকে পাল্টা শুল্ক থেকে সাময়িক অব্যাহতি দেয় ট্রাম্প প্রশাসন। মূলত এসব পণ্য চীন থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। পরে রোববার এক বিবৃতিতে এসব পণ্যে ছাড়কে খুবই ছোট পদক্ষেপ বলে উল্লেখ করে এর প্রভাব পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসনকে পারস্পরিক শুল্কারোপের অন্যায্য চর্চা সম্পূর্ণ বন্ধ করে ভুল সংশোধনের আহ্বান জানায় তারা। তবে এদিন এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক জানান, নতুন শুল্কের বাইরে থাকা ইলেকট্রনিক পণ্যের ওপর আলাদা শুল্কারোপ করা হবে। সেমিকন্ডাক্টর বিভাগের আওতায় কয়েক সপ্তাহের মধ্যে এসব প্রযুক্তি পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলে জানান তিনি।
এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, অন্যায্য বাণিজ্য ভারসাম্য তৈরি করে চীন যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্রকে অসম্মান করে আসছে, তাই বেইজিংয়ের কাছে তারা জিম্মি থাকতে চায় না। দেশের ভেতরে পণ্যের উৎপাদন বাড়াতে এই পদক্ষেপ তার। এছাড়া চীনের কম্পিউটার চিপ ও ইলেকট্রিক সাপ্লাই চেইনের উপর জাতীয় নিরাপত্তা তদন্ত চালানো হবে বলেও জানান তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।